দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আমি আতিকুর রহমান। ভয়াবহ পাহাড়ি ঢলে নেপালে যেন এক মৃত্যু উপত্যকা, বেড়েই চলেছে প্রাণহানি। বিধ্বস্ত জনপদ থেকে এখন পর্যন্ত ৩৬২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এখনও নিখোঁজ রয়েছে বিভিন্ন দেশের হাজারের বেশি নাগরিক। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। অঞ্চলটিতে আবারও দুর্যোগের সংখ্যা জানিয়েছে কাঠমান্ডু। কিছুই অবশিষ্ট নেই। মনুষ্য নির্মিত প্রায় সব কাঠামো হয় ভেসে গেছে, না হয় কয়েক ফুট কাদা পাথর বুকে খোলস হয়ে দাঁড়িয়ে আছে। এ প্রলয় থেকে বাদ যায়নি কেউই। প্রতি ঘরে নিখোঁজ আর মৃতের করুণ আখ্যান। স্মরণকালের এই ভয়াবহ পাহাড়ি ঢলে শত শত টন মাটি আর পাথর সরাতে লেগে যেতে পারে কয়েক মাস। তাৎক্ষণিকভাবে নেপাল সরকার উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে আহত ও নিখোঁজদের খোঁজে ভিড়। প্রতি ঘন্টায় বাড়ছে নিহতের সংখ্যা। এই প্রবীণ তার স্ত্রীকে নিয়ে ছাদে উঠেছিলেন। পানির তোড়ে শেষ মুহূর্ত পর্যন্ত আর স্ত্রীর হাত ধরে রাখতে পারেননি। আমি আমার স্ত্রী ছাদের উপর ছিলাম। চোখের নিমেষে কাদামাটি আর বন্যা আমাদের ভাসিয়ে নিল। আমাকে কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা জীবিত পেয়েছে, আর আমার স্ত্রী তলিয়ে গেছে। এই চরম দুর্যোগের মধ্যে নতুন করে নেপালের সীমান্তবর্তী অঞ্চলের উজানে গিরং নামে এলাকায় একটি হ্রদ থেকে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। চীন নেপালকে ব্যাপারে সতর্ক করেছে। বুধবার ভোরে নেপালের রাসুয়া জেলার তিমুরে ও স্যাপ্রোবেসি এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিব্বত থেকে নেপালে ঢোকা ভোতেকোশি নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যায়। এতে বিস্তীর্ণ এলাকায় থাকা বাসিন্দা, পর্যটক, তীর্থযাত্রী সহ সহস্রাধিক মানুষ ও ঘরবাড়ি ভেসে যায়। নেপালের বন্যায় আন্তর্জাতিক সহায়তার ঘোষণা এসেছে। ভারত 2 দফায় প্রায় 50 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে উদ্ধারকারী দল। এছাড়া যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ রেড ক্রস অর্থ ও উদ্ধার সামগ্রী পাঠিয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। নেপালে দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ। ব্রিফিংয়ে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, নেপালে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজের খবর পাওয়া যায়নি। এদিকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে নেপালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ ও নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবটি উত্থাপনের সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ এবং মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। আমরা তো এখনো পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কিনা। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সংসদ। শাহবাগ আর সংসদে বক্তব্য দেওয়া এক নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে দেখা দেয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। তুচ্ছ তাচ্ছিল্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এমন সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর দিনই উত্তপ্ত অধিবেশন। উত্তর দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, অবনতি হয়েছে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। শাহবাগ আর সংসদে দেওয়া বক্তব্য এক নয়, এমন মন্তব্যের পরপরই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সংসদ সদস্যরা। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেওয়া, পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।
প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার সেলটার চাচ্ছি, উত্তর দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশেও চলতে থাকে হট্টগোল। পাল্টাপাল্টি বক্তব্যে এক পর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। সংসদ সদস্যদের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করে সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান স্পিকার। এটা না হলে তো সংসদ চলবে না। পরামর্শ সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। তারা বলছেন গণভোটের রায় পরিপূর্ণ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে এই ওয়াকআউট। এদিকে চিফ হুইপ বলেন বিরোধীদের নিয়েই সংবিধান সংশোধন করা হবে। আমরা বের হয়ে এসেছি এবং আমরা দাবি জানিয়েছি যে সংবিধান সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করতে হবে এবং তার মাধ্যমেই সংবিধান সংস্কার যেই দাবিগুলো ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেগুলা পূরণ করতে হবে, আইনে পরিণত করতে হবে। সংবিধানে যদি আমরা একটা কমাও পরিবর্তন করি, একটা দাড়ি, একটা সেমিকলন, সেটাই সংস্কার। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার। কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। সংসদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন পাকিস্তান তুরস্কের জোটকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি বলেও জানান তিনি। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। দেশের 64 জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন সহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকিতে 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমন সহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। সেই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদান করবেন। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে 9 জনের মরদেহ দেশে পৌঁছেছে। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সরকার, আর বাকি 7 জনের মরদেহ দ্রুত দেশে আনা হবে। কেউ 1.5 দশক, কেউ আবার 1 যুগ আগে পরিবারকে একটু ভালো রাখার আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু কে জানতো আগুনে পুড়বে তাদের স্বপ্ন, আর কফিনবন্দি হয়ে ফিরবেন দেশের মাটিতে। রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আব্বা, আপনি কষ্ট করছেন, আর একটু কষ্ট করেন, আমি ঋণ শোধ দিছি, সামনে টাকা দেব। আমার সাথে আরেকজনের কথা বলছে, তারপরে আর আমার ছেলের সাথে কথা হয়নি। ওনাদের কিছু দেনাপানা আছে, গেছে অনেক দিন আগেই, কিন্তু কাজ কাম করতে পারেনি, বিদায় দেনাপানা অনেকগুলাই আছে।
পরিবারে কাজ করার মতন কেউ নাই। তো সরকার যদি একটু দৃষ্টি আকর্ষণ করে এই অসহায় মানুষের পাশে, তাহলে একটু উপকার হয় আমাদের। নিহত পরিবারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকবে সরকার। বাকি 7 জনের মরদেহ ডিএনএ পরীক্ষা শেষে দ্রুত দেশে আনা হবে। শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। তাদের একটা শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। গেল 9 আগস্ট সৌদির মুসা সানাইনা শিল্প এলাকায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের সমরাস্ত্র খাতে উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। প্রায় 56 বছর পর নির্মিত হতে যাচ্ছে সমরাস্ত্র তৈরির দ্বিতীয় কারখানা। চট্টগ্রামের সীতাকুণ্ডে এই কারখানায় দেশের বাহিনীগুলোর জন্য অস্ত্র তৈরির পাশাপাশি লক্ষ্য আছে রপ্তানির, যাতে আয় হবে বৈদেশিক মুদ্রা। লোকসানে পড়ে 2004 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল সীতাকুণ্ডের সোলেমপুরের জলিল টেক্সটাইল মিলস। দীর্ঘদিন পরিত্যক্ত এই কারখানার 55 একর জায়গার উপর এবার নির্মিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা। নতুন কারখানার জন্য প্রতীকী মূল্যে বিটিএমসি জায়গাটি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যা হস্তান্তর করা হয় বৃহস্পতিবার। এজন্য একটি চুক্তিও স্বাক্ষর হয়, যাকে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আমাদের লক্ষ্য শুধু একটা কারখানা সম্প্রসারণ করা নয়, বরং একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পনীতি গড়ে তোলা। অনুষ্ঠানে জানানো হয় আগের চেয়ে অনেক বেশি কর্মসংস্থান হবে এই কারখানায়। এতে দেশের সবগুলো বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র তৈরির পাশাপাশি করা হবে রপ্তানিও। আর্মি, নেভি, এয়ারফোর্স সবার জন্য এই গোলাবারুদ তৈরি হবে, পুলিশের জন্য হবে, আনসার ভিডিপির জন্য হবে, সবার জন্য, এনি প্যারামিলিটারি ফোর্স অল। এবং এটা সবাই আমরা এখান থেকে ইনশাআল্লাহ উপকৃত হব। দেশের প্রথম ডিফেন্স ইকোনমিক জোন, যেটা আমরা মিরেশ্বরে আমরা করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমাদের অলরেডি আরও অনেক জমি আমাদেরকে এ ব্যাপারে অ্যালট করা হয়েছে। নিজস্ব সক্ষমতা আমরা বৃদ্ধি করব তাই নয়, আমরা বহির্বিশ্বের সাথে যে ইম্পোর্ট নির্ভর যে অস্ত্রগুলো আমাদেরকে করতে হয়, নিজেরা আমরা তৈরি করব, আমরা এক্সপোর্ট করব বাইরে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সমরাস্ত্র খাত। তাই এই খাতের উন্নয়নে সবই করবে সরকার। প্রতিরক্ষা সামগ্রীর রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে you are placing your country at a different league, at a different height, at a different level. 1970 সালে গাজীপুরে প্রথম সমরাস্ত্র তৈরির কারখানার যাত্রা শুরুর পর নতুন করে আর বিকাশ ঘটেনি এই খাতে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।